আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব রংপুরের পীরগাছা এলাকার এক রহস্যময় ও ইতিহাসে মোড়া নাম রাজা শিবচন্দ্র, যার নাম শুনলেই ইটাকুমারী রাজবাড়ির পুরনো ইতিহাস আর জমিদার আমলের গল্প মনে পড়ে যায়। স্থানীয় ইতিহাস অনুযায়ী রাজা শিবচন্দ্র ছিলেন ইটাকুমারী অঞ্চলের এক প্রভাবশালী জমিদার পরিবারের একজন প্রধান ব্যক্তি। তৎকালীন সময়ে এই জমিদার পরিবার পুরো এলাকার কৃষিজমি ও খাজনা ব্যবস্থার নিয়ন্ত্রণ করত। তিনি প্রশাসনিক কাজ, সামাজিক বিচার এবং এলাকার শৃঙ্খলা বজায় রাখার সাথে যুক্ত ছিলেন। যদিও তিনি কোনো সরকারি স্বীকৃত রাজা ছিলেন না, তবুও তার ক্ষমতা ও প্রভাবের কারণে স্থানীয় মানুষ তাকে রাজা শিবচন্দ্র বলে ডাকত। বড় রাজবাড়ি, দরবার এবং জমিদারি প্রভাবের কারণে এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে। লোকমুখে শোনা যায় তিনি কিছু জনকল্যাণমূলক কাজও করতেন, যেমন দুর্ভিক্ষের সময় গরিবদের সাহায্য, পুকুর খনন ও রাস্তা তৈরি, সামাজিক ও ধর্মীয় উৎসবে সহায়তা। তবে এগুলো মূলত লোককথা, যার পূর্ণ ইতিহাস প্রমাণ সীমিত। তৎকালীন ইটাকুমারী রাজবাড়িতে ছিল দরবার হল, কাছারি ঘর, অতিথি কক্ষ, কর্মচারীদের বাসস্থান এবং নিরাপত্তার জন্য লাঠিয়াল বাহিনী। এখান থেকেই জমিদার পরিবারের সমস্ত কার্যক্রম পরিচালিত হতো। এই রাজবাড়ি ও রাজা শিবচন্দ্রকে ঘিরে কিছু রহস্যময় গল্প প্রচলিত আছে। কেউ বলে এখানে গুপ্তধন ছিল, আবার কেউ বলে গোপন সুড়ঙ্গ ও অদ্ভুত শব্দ শোনা যেত। তবে এগুলো সবই লোককাহিনী, প্রমাণিত ইতিহাস নয়। বাস্তব ইতিহাস বলছে রাজা শিবচন্দ্র সম্পর্কে লিখিত দলিল খুব সীমিত, তাই তার জীবন ও পরিচয় অনেকটাই লোকমুখে প্রচলিত গল্পের উপর ভিত্তি করে জানা যায়। তবুও তিনি বরং ইটাকুমারী রাজবাড়ি আমাদের অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ইতিহাস আমাদের জানার ও সংরক্ষণের যোগ্য। জমিদারি আমলের শুরু। ব্রিটিশ শাসনামলে 1700 থেকে 1800 শতক উত্তরবঙ্গে জমিদারি প্রথা শক্তভাবে চালু ছিল। পীরগাছা ইটাকুমারী অঞ্চলও তখন একটি কৃষিভিত্তিক গুরুত্বপূর্ণ এলাকা ছিল। এই এলাকায় কয়েকটি জমিদার পরিবার খাজনা আদায় ও প্রশাসনিক কাজ পরিচালনা করত। ব্রিটিশরা 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে জমিদারের মাধ্যমে খাজনা আদায় করত। কিন্তু এতে সমস্যা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা না দিলে জমিদারি নিলামে উঠত। অনেক জমিদার ঋণে ডুবে যেত। কৃষকের উপর চাপ বাড়তে থাকলেও আয় স্থির ছিল। ধীরে ধীরে অনেক জমিদার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। 1800 থেকে 1900 শতকের মধ্যেই অনেক জায়গায় কৃষকরা বিদ্রোহ শুরু করে। খাজনা দিতে অস্বীকৃতি, জমিদারের বিরুদ্ধে আন্দোলন, ব্রিটিশ প্রশাসনের হস্তক্ষেপ, এতে জমিদারের ক্ষমতা কমে যেতে থাকে। পরবর্তীতে ব্রিটিশ সরকার কিছু আইন আনে, জমিদারের ক্ষমতা সীমিত করা হয়, রাজস্ব আদায়ে কড়া নিয়ন্ত্রণ আসে, প্রশাসনিক ক্ষমতা ধীরে ধীরে সরকারের হাতে যায়। সবচেয়ে বড় পরিবর্তন জমিদারি বিলুপ্তি। 1950 ভারত ভাগের পরে 1947 পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ। পূর্ববঙ্গ রাষ্ট্র অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন 1950। এই আইনে জমিদারি প্রথা পুরোপুরি বাতিল করা হয়। জমিদারের জমি সরকার অধিগ্রহণ করে। কৃষকরা সরাসরি সরকারের কাছে খাজনা দিতে শুরু করে। এটাই ছিল জমিদারের চূড়ান্ত পতন। জমিদার পরিবারগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। অনেক রাজবাড়ি পরিত্যক্ত হয়, কিছু জায়গা ভেঙে যায়, কিছু জায়গা গ্রামবাসীর দখলে চলে যায়। প্রশাসনিক ক্ষমতা সম্পূর্ণ সরকারের হাতে চলে যায়।
সহজভাবে মনে রেখো, ব্রিটিশ নীতি প্লাস কৃষক বিদ্রোহ, সরকারি আইন, এই তিনটার কারণেই জমিদারি ব্যবস্থা শেষ হয়ে যায়।